বাড়িতে থাকলে তো জানতে পারতি। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বাড়িতে ছোট্ট কেউ আসছে। এতদিন বাড়িতে ছোট তুই ছিলি, এখন অন্য কেউ আসবে, ব্যাপারটা দারুণ না? আর তোর আদরও কমে আসবে। বলতে বলতে হাসল মিম। ঝুমুর মলিন হাসল, আদর শব্দটাকে বার দুয়েক আওড়ালো। এক পাশে হেসে বলল, কেবল ছোটই ছিলাম, তবে আহামরি আদরের ছিলাম না। তারপর চুপসে যাওয়া মুখমণ্ডল দেখে খারাপ লাগলো মিমের। সে হেসে কথাটাকে উড়িয়ে বলল। ঝুমুরের সাথে সাথে প্রত্যেকে কৌতূহল মিশ্রিত চাহনিতে তাকায়। মিম মুখে দুই হাত চাপা দিয়ে হাসলো, তারপর বলল, আমাদের ভাবেই দেবে সেই বার্তা। সাথে সাথে কয়েক জোড়া দৃষ্টি ব্যাঘ্র হয়ে তাকায় তামান্নার দিকে। তামান্না ভরকে গেল। সে তো এতক্ষণ এদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, এখানে তাকে টেনে আনার কি প্রয়োজন? হতভম্ব হয়ে অপ্রস্তুত হাসে তামান্না। মিনমিনের স্বরে বলল, এভাবে তাকালে আমার লজ্জা লাগে। ঝুমুর একে অপরের মুখ চাওয়াচাই করে হো হো করে হেসে ওঠে। তামান্না আবারও তাকায় ঝুমুরের দিকে। সে মেয়ে হয়ে বারে বারে এই হাসির প্রেমে পড়ে যাচ্ছে, তাহলে বাকিদের কি অবস্থা? ঘড়ির কাঁটায় তখন রাত্রি দ্বিপ্রহর চলছে। বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হয়ে এলো। বাচ্চারা ঘুমিয়ে পড়াতে তেমন হইচই নেই। রুম সাজানো শেষ। ফায়াজ আর সাব্বির আসে নীরবের কাছে। সাব্বির আলতো হাতে ধাক্কা দিতে নীরব তাকায়। তার মুখে পড়তে পড়তে আমাবস্যার ছাপ। ক্লান্তিতে ভরপুর দুটো চোখ, ফিনফিনে একটা পাঞ্জাবি ছাড়া কোনো গরম বস্ত্র পরেনি সে। ফায়াজ অসহায় হয়ে তাকায়, ফিসফিস করে বলে, রাত বেড়ে যাচ্ছে, শীতের রাত, এবার রুমে যা। নীরব পরাজিত সৈনিকের নেই দম ছাড়ল, কিছু না বলে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। সাব্বির আর ফায়াজও যায় পিছু পিছু। রুমের সামনে আসতেই আফিয়া বেগম নীরবের হাত টেনে একটু দূরে নিয়ে যায়। ছোট্ট মিহিস্বরে বলল, বাবারে, আমাদের জীবনে যা হয় সব আল্লাহর ইচ্ছাই হয়। তুই মেনে নে বাবা, এতে আল্লাহ তোর উপর খুশি হবেন। মেয়েটাকে কষ্ট দিস না বাবা। নীরব কেবল পলকহীন তাকিয়ে থাকলো। তার কাজই মানুষকে কষ্ট দিয়া। সে পলক ফেলল। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আফিয়া বেগম তার হাতে মেরুন রঙের একটা ছোট্ট বক্স গুজে দিল। খানিকটা হেসে বললেন, প্রথম রাতে কিছু দিতে হয়, নিজ হাতে পরিয়ে দিস। নীরব বক্সের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে ফেরে। তার ইতস্তত ভাব দেখেই আফিয়া বেগম তারা দেখিয়ে হন্তদন্ত পায়ে চলে যান। আস্তে ধীরে রুমে ঢুকে নীরব। দরজা আটকে দিতেই ফায়াজরা চিপা থেকে বেরিয়ে আসলো। ফারিয়া গাল ফুলিয়ে বলল, উনি তো রুমে ঢুকে গেলেন ভাইয়া, আমাদের বিরাট এক লস হয়ে গেল। সাব্বির আর রবিনও সাথে মাথা দোলায়, দুঃখী বিমর্ষ ভাব তাদের চোখে মুখে। ফায়াজ হাসল, বলল, ও থাকুক, নিজের মতো থাকুক, ওকে বিরক্ত করিস না। কত লাগবে বল, আমি দিয়ে দিচ্ছি। ফারিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, তুই দিবি ভাইয়া, সত্যি? ফায়াজ মিটি মিটি হাসতে হাসতে বলল, তো ফকিরের দল, এসো আমার পিছু পিছু, তোমাদের জন্য ভিক্ষার ব্যবস্থা করছি। কথা শেষ না হতেই হুড়োহুড়ি করে সবাই মৌমাছির মতন ফায়াজের পিছন পিছন দৌড়ে যায়। রুমে ঢুকেই ডানে বামে না তাকিয়ে সোজা ওয়াশরুমে যায় নীরব। তামান্না বসে থেকে নাক মুখ কুচকালো। রুমটা মাত্রাধিক ঠান্ডা হয়ে আছে। এত এত ফুল দিয়ে সাজিয়েছে যে ঘ্রাণে আর ঠান্ডায় টেকা যাচ্ছে না। কোথায় ভেবেছিল এই ভোতামার্কা লোকটা আসলেই একটা সালাম ঠুকে ঘুমের দেশে পাড়ি জমাবে, কিন্তু বেটায় এসেই বাথরুমে ঢুকলো। তামান্না বিড়বিড় করলো। ভোঁতা। নীরব কিছুক্ষণ পরেই বেরিয়ে আসলো। তোয়াল দিয়ে হাত মুখ মুছে সেটা আবার বারান্দায় মেলে দিয়ে আসলো। তামান্না গিয়ে তার সামনে দাঁড়ায়। নীরব না তাকিয়ে অন্যদিকে ফিরে যেতে নেই। তামান্না আবারও সেদিকে পা বাড়িয়ে পথ আটকায়। পরপর কয়েকবার এমন হলে নীরব বিরক্তি নিয়ে বলল, কি হচ্ছেটা কি? এই সুযোগে চট করে পায়ে হাত দিয়ে সালাম করে নেই তামান্না। নীরব এক লাফে সরে যায়। বিস্ফোরিত চোখে তামান্নার দিকে তাকিয়ে বলল, আপনার বিহেভিয়ার দেখে আমি অবাক। বলা নেই কোয়া নেই আমার পায়ে হাত দিয়ে দিলেন। তামান্না মুখ ভেঙচি দিয়ে বলল, ঢং দেখলে আর বাঁচি না। কেন, আপনার পাখি সোনাই মোড়ানো নাকি যে ধরা যাবে না? এই যে হ্যালো, কি বললেন আপনি? আমি ঢং দেখাই? সেটার বলার অপেক্ষা রাখে? আপনি রীতিমতো নিজেকে সাধুকুমার বানিয়ে ফেলেছেন। হোয়াট? এই চেঁচাবেন না তো, আপনি চেঁচালে আমার হাসি পায়।
কথাটা বলতে বলতে হাসলো তামান্না। নীরব হতভম্ব হয়ে তাকায়, তারপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি একটা ঝগড়ুটে মহিলা। আর আপনি একটা ভোতা পুরুষ, হাফ লেডিস। নীরব ভ্যাবাচাকে খেয়ে বলল, আই থিঙ্ক আপনার মাথায় কোনো প্রবলেম আছে, মানসিক হাসপাতালে গিয়ে ঘুরে আসবেন। তামান্না টেনে টেনে বলল, ওরে পাগল চিনে পাগল রে। এ মহিলা চুপ, ঝগড়ুটে বাচাল। এই খাইটাস ব্যাটা, ভোঁতা হতচ্ছাড়া, আপনি চুপ। নীরব যার পরনায় অবাক, এই মেয়েটা এমন কেন? প্রথম দিন থেকে ঝগড়া শুরু, বাকি দিনগুলো তো কি করবে? সে আঙুল উঁচিয়ে কিছু বলতে গিয়েও বলল না, পাশ কাটিয়ে চলে গেল। তাকে ধরে বেঁধে একটা অতি বেয়াদব মেয়ের সাথে গচিয়ে দেওয়া হয়েছে। জীবন তেনা তেনা হতে যেটুকু বাকি ছিল সেটাও এখন এই মেয়ে পূরণ করে ছাড়বে। নীরব খাটের মাঝখানে ছড়ানো ফুলগুলো ঝাড়তে শুরু করে। এরই মধ্যে আবার তামান্না এসে দাঁড়ায়। দেখেও না দেখার ভান করে নীরব। তামান্না নীরবের সামনে বসে পড়ল, সিরিয়াস মুড নিয়ে বলল, আপনাকে দেখতে একটা ভেড়ার মতো লাগে। নীরব দাঁত কিরমির করে ফিরে তামান্নার দিকে। তামান্না দুহাত উঠিয়ে বলল, আরে আরে, রেগে যাচ্ছেন কেন? ভেড়া যেমন সাদা, আপনিও তেমন সাদা, ভালোই দেখা যায়। নীরব বুক টান টান করে দাঁড়ালো, দুই আঙুলে তুড়ি বাজিয়ে তর্জনী তাক করলো দরজার দিকে। দাঁতে দাঁত চেপে বলল, এ মেয়ে, এই বের হও আমার রুম থেকে, কুইক। ওনার রুম আসছে, আমার রুমওয়ালা রে। বউকে মাঝরাতে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলেন, কত বড় খারাপ লোক আপনি। শুনেন মিয়া, আপনার ইচ্ছে হলে আপনি বেরিয়ে যান। আপনার মতো ভেড়া থুক্কু ভোঁতা মানুষের সাথে এক রুমে থাকবো, সেটা ভাবতেই গা ঘিন ঘিন করে। বলতে বলতে নীরবের ঝেড়ে নেওয়ার জায়গায় পা মেলে শুয়ে পড়ে তামান্না হুকুম জারি করে, কম্বল মেলে দেবেন আমার গায়ে, নইলে ঠান্ডায় জ্বর উঠলে মানুষ আবার উল্টো পাল্টা ভাববে। নীরব আহাম্মক বনে যায়। বেককালের মতন কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুঁসে ওঠে, চেঁচিয়ে বলে, ছেড়ে নিয়েছি, এখানে আমি শুভ। এখানে কারো নাম লেখা নেই। আমার ইচ্ছে হয়েছে, আমি শুয়েছি। আপনি পারলে অন্য কোথাও গিয়ে ঘুমান। তামা করে ছেড়ে দেবে। আর আপনার নাম কি? হ্যাঁ, নইবা? তামান্না খিলখিল করে হাসতে হাসতে সুর টেনে বলল, নীরবার বাচ্চা, চার কোনা ইচ্ছা, দেখতে সুন্দর, কলা গাছের বান্দর, রাস্তায় ঘুমায়, ভেড়ায় ঘুম। নীরব উজবুকের ন্যায় তাকায়, জ্বলন্ত লাভার ন্যায় জলজল করে উঠে সে। বাসর ঘর সাজানো লতানো রজনীগন্ধা এক টানে ছিঁড়ে তামান্নার গায়ে ফেলে। তামান্না কিটকিটিয়ে হেসে দিয়ে বলল, আহা, আমার মনের মতো ফুলসজ্জা। একটি ঝগড়াময়ের রাত শেষে যখন সকাল হলো, তখন ঘড়িতে ঠিক কাটায় কাটায় 9টা। নিচের থেকে ভেসে আসতে হুলুস থুলুস চিল্লাচিল্লি। তামান্না ধরপড়িয়ে উঠে বসে, কান খাড়া করে শুনে বাইরে কি হচ্ছে। শাড়ির আঁচল মাথায় টেনে বারান্দায় গিয়ে দাঁড়ায়। চোখ ডলতে ডলতে নিচে তাকিয়ে দেখে রবিনকে ফায়াজ আর সাব্বির মিলে দৌড়াচ্ছে। বাড়ির মেহমানরাও বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তামান্না ভ্রু কঞ্চন করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঘটনা বুঝতে পেরেই মুখে হাত চাপা দিয়ে হাসতে হাসতে নীরবের কাছে আসলো। খালি বিছানায় মাথা রেখে বালিশটা মুখের উপর দিয়ে ঘুমাচ্ছে নীরব। তামান্নার হাসি চওড়া হলো। খাটের পাশে সেন্টার টেবিলের উপরে রাখা মিষ্টির পিরিচ থেকে কাটা চামচ নিয়ে এসে চোখের সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে বলে, আমার বিহেভিয়ার দেখে আবার অবাক হচ্ছে নুনি। হাত ধরবেন না, আর এবার খেলা হবে অন্যরকম। সে কাটা চামচ দিয়ে নীরবের হাতে গুঁতো দিতে দিতে ডাকে, এই যে শুনেন বেনামাজি। চামচের সূচালো গুঁতোয় নীরবের ঘুম উবে যায়। সে দাঁত খিঁচে মুখের উপর থেকে বালিশ সরালো। তামান্নাকে দেখে তার মেজাজ আরও চটে গেল। খ্যাক করে উঠে বলল, এ ডাইনি মহিলা। নীরব কথা শেষ করতে পারল না, তার আগেই তামান্না ভরকে যাওয়া গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে বুঝলেন, আপনাদের পুকুরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কোথাও আগুন লেগেছে সেটুকু কথা আর কানে গেল না নীরবের। সে গায়ের উপর থেকে কম্বল বালিশ সরিয়ে এক প্রকার উদ্ভ্রান্তের মতন ছুটে রুম থেকে বেরোলো। তার যাওয়ার পানে উদাস দৃষ্টিতে তাকিয়ে তামান্না দুটো মিষ্টি খেয়ে নিল। তারপর নীরবের জায়গায় শুয়ে বালিশটাকে নীরবের মতন করে মুখের উপর দিয়ে দম ফাটা হাসিতে ফেটে পড়ল সে। বাড়ির কোথাও কোনো আগুনের লেশ মাত্র দেখল না নীরব। হুট করে ঘুম ভাঙায় চোখ জ্বলছে তার। বাহির থেকে তখনও চিল্লাচিল্লি শোনা যাচ্ছে।
নীরব দ্রুতপদে বাহিরে যায়। তখনও ফায়েজদের দৌড়াদৌড়ি অব্যাহত আছে, বরং এক প্রকার ক্লান্ত হয়ে পুকুরের চারপাশে দৌড়াচ্ছে তারা। রবিন কাতর গলায় চেঁচিয়ে বলছে, বিশ্বাস করো ফায়াজ ভাই, আমি শীতকালে 2 সপ্তাহ গোসল করি না, আর সেখানে মাত্র 5 দিন হলো। এতক্ষণে বিরক্তি ভাবটা কেটে হেসে ফেলল নীরব। সাব্বিরকে ডেকে বলল, সাথে সাথে সাব্বিরের মুখের মধ্যে বেদনার ছাপ ফুটে উঠল। সে মুখ ভার করে কাঁদো কাঁদো গলায় বলল, এই হারামিটার সাথে কাল একবার গাড়িতে বসতে হয়েছে। ওর গায়ের গন্ধে আর পারফিউমের গন্ধে একটা বিশ্রী গন্ধ হয়ে আবার ফুসফুস পাকিস্তলি সব গন্ধময় করে দিয়েছে। তবুও কিছু বলিনি। রাতে আবার কোথাও জায়গা না পেয়ে এই বান্দরের সাথেই ঘুমাতে হয়েছে। সারা রাত তার দিকে ফিরতে পারিনি। সে হা করে ঘুমাচ্ছিল, তার মুখের গন্ধে আমার বমি আসছিল, সেটাও মানলাম। কিন্তু এই শীতের রাতে আমাকে কম্বল ছাড়া গোটা রাত কাটাতে হয়েছে। নীরব বেককলের মতন তাকিয়ে থেকে আগ্রহ ভরে জানতে চাইল, কেন? বুঝিস না কেন? এই হতচ্ছাড়ার গায়ের গন্ধে আর ফুসফুস করে দেওয়া শব্দে আবার জান মোচ্ছাগত অবস্থায় চলে গেছে। সাব্বিরের চোখে মুখে উপচে পড়া বিরক্তি। কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা নীরব দর্শকেরা অট্ট হাসিতে ফেটে পড়ল। নীরবেরও হাসতে হাসতে দম বন্ধ হওয়ার অবস্থা। এরই মধ্যে রবিনের গগন বিদারী চিৎকারে সবাই পুকুর পাড়ের দিকে তাকায়। উপরে দাঁড়িয়ে ফায়াজ গম্ভীর স্বরে ধমকে উঠে বলল, পেটা গর্ধব, টলে টলে গোসল করবি? তোর জন্য মানিজ্জত সব শেষ। নীরব তাকিয়ে থেকে বলল, পানিতে পড়লো কিভাবে? পরেনি তো, পাশায় লাথি মাইরা ফালাইছে। রবিনকে পানিতে দেখে সাব্বির হু হা করে হেসে উঠল। তার সাথে তাল মিলিয়ে হাসলো বাকি সবাই। ফায়াজ রুমে এসে টান টান হয়ে শুয়ে পড়ল। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ঝুমুর লজ্জায় কেমন মিয়ে গেল। আজকাল ফায়াজকে দেখলেই সে ভীষণ লজ্জা পায়। এর চেয়েও বড় কথা, ফায়াজ বুঝে গিয়েছে ঝুমুর প্রেমে পড়েছে। ফায়াজকে দেখলেই প্রতিটি মুহূর্ত অস্বস্তি কাঠ হয়ে থাকে তার কিশোরী মন। প্রথম প্রেমে পড়া পুরুষটাকে নিয়ে ভাবলেও কেমন লজ্জারাঙা হয়ে যায়। আয়নায় চোখ রেখেই তার দৃষ্টি পৌঁছায় ফায়াজের শ্যামলা মুখে। জোড়া ফ্রু জোড়ায় অসম্ভব সুন্দর এক মানব মনে হয় তাকে। ফায়াজের চোখ বন্ধ, কপালের উপরে এক হাত দিয়ে শুয়ে আছে সে। ঝুমুর চুলের জট ছাড়িয়ে ভেজা চুলগুলো ঝেড়ে দিল। তাকালো আবার ফায়াজের দিকে। ফায়াজ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। জানলার ফাঁক গলে আসছে কড়া রৌদ্রের ছটা। ফায়াজের ঘুম ভেঙে যাবে ভেবে ঝুমুর সবগুলো পর্দা মেলে দিল। যেই না চলে আসতে নেবে তখনই ফায়াজ তার হাত খপ করে ধরে ফেলল। একটানে খাটের উপর ফেলে নিজের পাশে শুয়ে কম্বল টেনে দিল। ঝুমুরের উপর আদর্শ হলো মুহূর্তেই। ঝুমুরের হৃৎপিণ্ড কেমন হালকা স্পিডে চলতে শুরু করলো। সে চোখ বড় বড় করে বলল, আপনি ঘুমাননি? ফায়াজ তখন নেশালো ঘোর লাগা দৃষ্টিতে নিমিষেই তাকিয়ে তাকিয়ে দেখছে ঝুমুরকে। মুখস্থ করে নিচ্ছে তার মুখের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ। ভাসা ভাসা চোখগুলো মেলে কেমন করে তাকিয়ে আছে ঝুমুর। ঢোক গিলছে বারবার। ফায়াজ ঝুমুরের গলার ভাঁজে মুখ ঢোকালো। ঘন স্বরে ফিসফিস করে বলল, বউ এমন আগুন রূপ ধরে থাকলে ঘুমায় কি করে? ঝুমুর চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল। দাঁত চেপে আহ করে উঠল। গলায় যে দাঁত বসিয়ে দিয়েছে ফায়াজ। ফায়াজ হাসতে হাসতে বলল, শাস্তির প্রথম ধাপ। ঝুমুর ছটপট করে সরে যেতে নাই, কিন্তু ফায়াজ আরো ঘনিষ্ঠ হলো। মুখ দিয়ে একটুও শব্দ বেরোচ্ছে না ঝুমুরে। সে লজ্জায় আইটাই করে ওঠে। ফায়াজ মুখ তুলে বলল, রাতে কই ছিলেন আপনি? সোজা সাপটা প্রশ্নে ভরকে যায় ঝুমুর। ফায়াজের ধারে কাছেও সে কাল সন্ধ্যার পর থেকে আসেনি। ইচ্ছা করেই পালিয়ে পালিয়ে দেখেছে। এখন যে কেন এলো ভেবেই নিজেকে নিজে শাসায়। ফায়াজ তখনও ধারালো দৃষ্টিতে ঝুমুরকে দেখছে। ঝুমুর মিয়ে গেল কেবল। ফায়াজ ভ্রু নাচিয়ে বলল, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাই না ম্যাডাম? কিন্তু ধরা পড়ে গেছেন। আজ আর রুম থেকে বের হতে দিচ্ছি না। ঝুমুর চট করে চোখ মিলে তাকায়। ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলল, বিয়েবাড়ির এত আনন্দ ফেলে আমি জীবনেও রুমে থাকবো না। কি সব আজুগুবি কথা বলছেন আপনি? যা বলেছি তাই। বলতে বলতে গলায় থাকা ডান দিকের তিলটাতে আবারও গভীর করে ছুঁয়ে দিল। একটু জোরে চাপ দিতে ঝুমুর আতকে উঠে ছিটকে গেল। ফায়াজ হাসলো কেবল। ঝুমুর চোখ মুখ কুচকে বলল, আপনি ভারী অসভ্য লোক। তোমার জন্য আমি 1000বার অসভ্য হতে চাই।
বলেই নিজের বালিশে কাত হয়ে শুয়ে ঝুমুরকে টেনে জড়িয়ে ধরল। ঝুমুর কেবল হাত পা ছোড়াছড়ি করছে। তার হৃৎপিণ্ড বেসামাল ধুকপুকানি ফায়াজের বুকেও সমান তালে আঘাত হানে। ফায়াজ ছোট্ট করে বলল, 5 মাসে মাত্র 7 দিনের ছুটি নিয়ে এসেছো, তার মধ্যে 4 দিন অলরেডি শেষ। বাকি 3টা দিন কি আমার হতে পারে না? ঝুমুর ছোটাছুটি বন্ধ করে শান্ত হয়ে গেল। উত্তর দিল, হয়েছি তো আপনার। ফায়াজ কেমন করে হাসলো, মৃদুস্বরে আওড়ালো, ভালোবাসো আমায়? অমনি ঝুমুরের হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে আসলো। অভিব্যক্তি আড়ালে নিছক প্রয়াস চালালো। সে যে কবেই ডুবে গেছে গভীর দুটো চোখে। এক টকবকে যুবকের জন্য তার যে কত শত হার্টবিট মিস হয়েছে, যার সান্নিধ্যে গেলেও ঝুমুরের শ্বাস প্রশ্বাস চলে বেগতিক হারে, যাকে না দেখলে তার ছোট্ট কিশোরী মন খারাপের অতল সমুদ্রে ডুবে যায়। এটা কি ভালোবাসা নয়? ফায়াজ তখনও উত্তরের অপেক্ষায় ঝুমুরের ভেজা চুলের ফাঁকে ফাঁকে আঙুল চালাচ্ছে। মাঝে মাঝে তার মাথায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, কিন্তু ঝুমুরের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। গলবিল ফুঁড়ে একটা শব্দ বেরোচ্ছে না তার। কিছুক্ষণ পরে ফায়াজ তাকে নিজে থেকেই ছেড়ে দিল। ঝুমুরের কান্না পেয়ে গেল। ফায়াজ ততক্ষণে উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঝুমুরের দিকে না ফিরেই বলল, বিকেলে চলে যাব, পারলে একটু রুমে এসো। খাট থেকে পা মেঝেতে ফেলতেই আকস্মিক কান্নার স্বরে স্তব্ধ হয়ে যায় ফায়াজ। চমকে উঠে পিছনে ঝুমুরের দিকে ফেরে। দুহাতে মুখ ঢেকে কাঁদছে মেয়েটা। ফায়াজ হতভম্ব হয়ে যায়। কান্নার কিছু দেখছে না সে। কেন কাঁদছে মেয়েটা? ফায়াজ দ্রুত ঝুমুরের কাছে গেল, মুখ থেকে হাত সরিয়ে বলল, খাচ্ছ কেন? আজব। ঝুমুরের কান্না বাড়ল। জড়ানো গলায় উত্তর দিল, কোথায় যাচ্ছেন আমায় ছেড়ে? ফায়াজ হেসে ফেলল। ঝুমুরের নাক টেনে দিয়ে বলল, শাড়ি পরা, গায়ে ক্রিম পাউডারের কড়া ঘ্রাণ মাখা, চুলে শ্যাম্পু করা রমণীর কাছ থেকে দ্রুত নিজেকে গুটিয়ে নিতে হয়, নইলে কন্ট্রোল হারিয়ে। কথা শেষ করতে পারল না সে। এর আগেই ঝুমুরের তর্জনী এসে ঠেকেছে তার ঠোঁটে। দুদিকে মাথা নেড়ে চোখের ইশারায় বলছে, আর বলবেন না। ফায়াজ ঝুমুরের আঙুলে চুমু দিয়ে ঠোঁট থেকে নামালো। হেসে হেসে বলল, ষোড়শী কি তার মনের খবর রাখে? সে যে প্রেম নামক কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। তার প্রেমের উষ্ণ বাষ্পে যে আমার ভেতরে ভূমিকম্প ছুটিয়ে দিচ্ছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সর্বত্র। চমকে গেল ঝুমুর। মেরুদণ্ড বরাবর নেমে আসলো হিমশীতল স্রোত। গাঢ় অনুভূতির তাণ্ডবে তখন সব অসাড়। তাকে চুপ করে থাকতে দেখে ফায়াজ হাসলো। কানে কানে ফিসফিস করে বলল, চলেই তো যাচ্ছিলাম, কিন্তু যেতে তো দিলে না। পরে যেন কেউ আমাকে অসভ্য না বলে, কারণ এখন আমি খুব খুব অসভ্য থাকব। লজ্জায় গাল দুটো ফুলে ফেপে লাল হয়ে উঠেছে ঝুমুরের। ফাঁকা ফাঁকা ঢোক গিলল সে। নিভু নিভু চোখে তাকালো ফায়াজের দিকে। ফায়াজের ঠোঁট জুড়ে হাসির ফোয়ারা বইছে। স্বচ্ছ মায়াবী হাসিতে ঝুমুরের দৃষ্টি আটকে গেল। মুগ্ধ চাউনিতে তাকিয়ে থাকলো তার নিজস্ব মানুষটার দিকে। কি আশ্চর্য! সে যে সত্যিই প্রেম নামক ভয়াবহ অসুখে আক্রান্ত হয়ে গিয়েছে। বাহির থেকে এক আকাশ সমান রাগ নিয়ে রুমে ঢুকেছে নীরব। তাকে বোকা বানানোর ফল আজকে বুঝিয়ে দেবে। কাল থেকে ভেবেছিল মেয়েটা একটা বাচাল ও ঝগড়ুটে, কিন্তু তিনি তার মহান গুণ মিথ্যাকেও সামনে প্রদর্শন করলেন। নীরবের মাথা ভো ভো করে ঘুরছে। তার সাথে এই মেয়েকে বিয়ে দিল কেন? তার চোখে মুখে আমাবস্যা ছেয়ে আছে। নীরবের ভাবাভাবির মধ্যেই ওয়াশরুম থেকে বের হয় তামান্না। নীরবের ধ্যান ভাঙে। চোখ তুলে তাকায় তামান্নার দিকে। খাটের সামনে এসে মাথা থেকে গামছা খুলে চুল ঝাড়তে শুরু করে তামান্না। এটা নিহাতি নীরবকে জ্বালানোর জন্য। চুলের পানির হালকা ছিটা যতবার নীরবের চোখে মুখে পড়ছে, সে ততবার চোখ বন্ধ করে নিয়ে আবার খুলছে। ফর্সাটা মেয়েটার গায়ে জড়ানো কমলা রঙের জামদানি শাড়ি তার উজ্জ্বলতা যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। জলজল করছে নাকের নাক ফুলটা। নীরবের দৃষ্টি গিয়ে পৌঁছায় তামান্নার চুলে। কোমরের নিচ পর্যন্ত ঢেউ খেলানো চুল একটু বেশিই সুন্দর লাগছে না? তামান্না ততক্ষণে চুল ঝেড়ে গামছা নিয়ে বারান্দায় মেলে আসলো। রুমে এসেই টেবিলের উপর থেকে একটা প্লেট নিয়ে বলল, আপনি নিচে যাওয়ার পরেই শান্তা আপু নাস্তা দিয়ে গিয়েছেন। নীরবের সামনে খিচুড়ির প্লেট এনে রাখলো সে। নিজেরটা নিয়ে বসলো একেবারে নীরবের সামনে। নীরব বিরক্ত। এই মেয়েটার দিকে সে তাকিয়েছিল, ভাবতেই নিচের উপর মেজাজ খারাপ হয়। প্লেট নিয়ে সোজা টেবিলে রাখলো সে। ফিরল তামান্নার দিকে। সাথে সাথে তামান্না মুখ ভেঙচি কাটলো। নীরব দাঁত কটমট করে শব্দ করে চেয়ার টেনে বসলো। খাওয়া শেষ করেই তামান্নার সামনে এসে দাঁড়ালো। তামান্না ভুলেও তাকালো না।
নীরব তার উপস্থিতি জানান দিতে কড়া শব্দে গলা খাকারি দেয়। তামান্না বিরক্ত হয়ে তাকায় নীরবের দিকে, নিজের প্লেট দেখিয়ে বলল, খিদে কি বেশি নাকি? নিজের প্লেটের গুলোই পেট ভরেনি বলতেই পারেন। ভেড়ার মতো এমন খ্যাট করেন কেন? পেটুক কোথাকার। কি বললেন আপনি? আমি পেটুক তাই না? অবশ্যই। আর আপনি একটা মিথ্যুক। সকালে মিথ্যা কথা বলে ঘুম ভাঙালেন কেন? আর আপনি একটা বোকা। পানিতে কি করে আগুন লাগে সেটা বুঝেন না, হারাইবার লোক। নীরব হতভম্ব চোখে চেয়ে বলল,